হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। রমজান মাস চলছে, সবাই রোজা রাখছো। তো রোজার মাঝেই ইফতার পর তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ক্লাসটা হচ্ছে আমরা এর আগে একটা ক্লাস করেছি বলের বেসিক ক্লাসটা খুব বেশি বড় ছিল না। তো তোমরা অনেকেই ওইখানে আমাকে জানিয়েছো যে আর একটু ডিটেলসে ক্লাস চাও। তো আমি এর পরবর্তী ক্লাসগুলো সবগুলো ডিটেলসে নিব আরো ইনশাল্লাহ। আর ওই ক্লাসে আমরা ঠিক আছে একটু বেসিক দেখেছি, এই ক্লাসে হচ্ছে আমরা আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের উপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো এই এমসিকিউ গুলো আমরা একটু ডিটেলসে সলভ করব যাতে আমাদের আবার রিভিশনটা হয়। এরপরে আবার সিকিউ ক্লাস নিয়ে আসবো, সিকিউ ক্লাসে আবার আমাদের মানে থিওরিগুলো আবার রিভাইজড হবে, ওখানে আবার টুকটাক ডিটেলস আমরা দেখব। তো চলো আজকে তাহলে এই ক্লাসটা শুরু করি। ক্লাসটা খুব একটা বড় হবে না। তো দেখো এমসিকিউ এগুলো কিন্তু সব তোমাদের বোর্ডে এমসিকিউ, হ্যাঁ বোর্ড দেওয়াই আছে, এগুলো সব বোর্ডে আসছে। তো তোমাদের বেলাতেও এই ধরনেরই কোয়েশ্চেন আসবে, নতুন ওইভাবে আসবে না, হয়তো ভ্যালুগুলো চেঞ্জ হবে বাট টাইপ সেম থাকবে। এই টাইপগুলো থেকেই কোয়েশ্চেন আসে প্রতি বছর, তোমাদের বেলাও সেম এগুলো থেকেই আসবে। তো অ্যাটলিস্ট এটা শিওর থাকো তুমি, এই অধ্যায় থেকে যদি 3-4টা এমসিকিউ আসে তাহলে আজকের এই ক্লাসটা যদি করো তোমার এই 3-4টা এমসিকিউ কমন 100%। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? দেখো আমরা যখন এই বলের অধ্যায়টা পড়ি তখনই আমরা প্রথমে পরিচিত হয়েছি জড়তার সাথে। তো জড়তা জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? জড়তা মানে কি? একটা বস্তু যদি স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা, একটা গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, এটাই তো জড়তা, তাই না? এই ধর্মটাকে আমরা জড়তা বলি। তো দেখো একটা স্থির বস্তু, এটাকে গতিশীল করতে তোমার কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এটা ডিপেন্ড করে কিসের উপর? তার ভরের উপর। আবার একটা গতিশীল বস্তু, এটাকে তুমি থামাবা। তুমি মনে করো একটা সাইকেল গতিশীল অবস্থায় আছে, আর একটা ট্রাক গতিশীল অবস্থায় আছে, কোনটাকে থামানো সহজ? সাইকেলটাকে। কারণ কি? কারণ সাইকেলটার ভর কম। যদিও এটা আলটিমেটলি ডিপেন্ড করে মোমেন্টামের উপর, ভরবেগের উপর, বাট তুমি ধরে নাও যে সাইকেলের বেগ আর ট্রাকের বেগ সমান, তাহলে কোনটাকে থামানো সহজ হবে? সাইকেলকে থামানো সহজ হবে। সাইকেলের ভর কম, মোমেন্টাম কম। তো এই যে জড়তা, জড়তা জিনিসটা ডিপেন্ড করে একটা বস্তুর ভরের উপর, আর ভর যত বেশি জড়তা তত বেশি। কারণ জড়তা মানে কি আমরা জানি যে স্থির থাকলে সে স্থির থাকতে চায়। তো তুমি যদি তাকে গতিশীল করতে চাও, তো এখন ভরের উপর ডিপেন্ড করবে। যদি ওর ভর বেশি হয় তাহলে গতিশীল ওকে করা একটু কঠিন হবে তুলনামূলক। তো এটা আলটিমেটলি ডিপেন্ড করে ভরের উপর। এটা আলটিমেটলি ডিপেন্ড করে ভরের উপর। আচ্ছা, তারপরে কোন বলের লব্ধি শূন্য হয়? আচ্ছা, লব্ধি বলতে কি? আচ্ছা, লব্ধি বল বলতে ধরো সাপোজ মানে লব্ধি আলটিমেট যে বলটা আমাদের, ধরো যে একটা বস্তুর উপর এই দিক থেকে একটা বল ধরলাম F1 ইউজ হচ্ছে, আরেকটা বল এই দিক থেকে ইউজ হচ্ছে F2, আরেকটা সাপোজ ধরলাম এই দিক থেকে ইউজ হচ্ছে F3, আবার এই দিক থেকেও একটা হইতে পারে F4। এরকম অনেক বল ইউজ হইতে পারে, বাট তার নেট রেজাল্টটা কি? হ্যাঁ, এই বস্তুটা মানে কি অবস্থায় থাকবে? ব্যালেন্স অবস্থায় থাকবে নাকি গতিশীল অবস্থায় থাকবে? কোন দিকে গতিশীল অবস্থায় থাকবে? তো এগুলার আমাদের জন্য কি? আমাদের নেট রেজাল্টটা, এই নেট রেজাল্টটাই হচ্ছে কি? লব্ধি। কারণ এখানে আমার এতগুলা বল নিয়ে তো আমি কনসিডার করতে পারবো না, আমার এতগুলা বলকে ক্যালকুলেশন কইরা একটা বলে নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে লব্ধি বল। হ্যাঁ, তো কোনো বলের লব্ধি শূন্য হয় সাম্য বল। সাম্য মানে কি? ব্যালেন্স করা আছে, সাম্য, সমান। হ্যাঁ, তো মনে করো F1 আর F2 দুইটা সমান, F2 আর F4 আর F3 এই দুইটা সমান, তাহলে এটা কি? একটা ব্যালেন্স অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে, এই জায়গায় স্টেবল আছে, তাহলে সাম্য বল। ভরবেগের মাত্রা কোনটি? ভরবেগের মাত্রা কোনটি? আচ্ছা, ভরবেগ আমরা কি জানি? P ইকুয়াল এম ভি। একক যদি দেখো তাহলে এম মাস কেজি, ভি হচ্ছে ভেলোসিটি বেগ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। তাহলে মাত্রা কি হবে? কেজি মাস, এম ক্যাপিটাল এম, মিটার এটা মিটার তার মানে এল। আচ্ছা, সেকেন্ড পার সেকেন্ড এটা টাইম পার টি, তাহলে এম এল পার টি। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে যদি দেখি 1 কেজি ভরের একটা বন্দুক থেকে, এটা হচ্ছে বন্দুকের ভর, এটা ধরলাম ক্যাপিটাল এম। আচ্ছা, 5 গ্রাম ভরের একটা গুলি, এটা হচ্ছে গুলির ভর, এটা ধরলাম স্মল এম। বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, এটা বন্দুকের ভর, এটা ধরলাম ক্যাপিটাল ভি। আচ্ছা, গুলির শেষ বেগ কত? গুলির শেষ বেগ কত এটা ধরলাম স্মল ভি। তো আমার এটা বের করা লাগবে, তাই না? সবগুলাই দেওয়া আছে।
তাহলে দেখো এখানে রিলেশনটা কি, এদের মধ্যে রিলেশনটা হচ্ছে যে ভরবেগ কি, ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চললে বন্দুকের ভরবেগ mv ইকুয়াল গুলির ভরবেগ স্মল m স্মল v, এই দুইটা সমান হবে, তাই না? তাহলে আমার বের করতে হবে কি স্মল v এর মানটা। তাহলে স্মল v হবে কত, ক্যাপিটাল mv বাই স্মল m। তাহলে আমি একবারেই বসাই দিই ভ্যালুগুলা। তাহলে ক্যাপিটাল m এর ভর অন আর ক্যাপিটাল v কত দেওয়া আছে 2। আচ্ছা, আর স্মল m এর মান কত 5 গ্রাম। তাহলে 5 গ্রামকে আমরা কেজিতে নিব, 5 × 10⁻³ তাহলে এটা কত আসে, এইটা আসবে, তাহলে এটা উপরে চলে যাবে 2/5, তার মানে 4, 400, এটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর লাগবে না, হ্যাঁ ক্যালকুলেটর লাগবে না। তারপর স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয় বলো তো? স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং নিক্তিটা কি? এরকম একটা স্প্রিং এ একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়, বস্তুটা ঝুলাই দিলে স্প্রিংটা কি হবে, প্রসারিত হবে। এখন স্প্রিং এ যে প্রসারিত হবে এখানে দাগ কাটা থাকবে, এই দাগটা কাটা থাকবে কিসে? আচ্ছা, এই দাগটা কাটা থাকবে, এই দাগটা কাটা থাকে আমরা আসলে মেইনলি বস্তুর ভরটা পরিমাপ করি, ঠিক আছে? এখানে আমরা বস্তুর ভরটা পরিমাপ করি যে কতটুকু এটা নিচে নামছে, দেন ওইখানে এটা মিটারে তখন এটা কাটা থাকে, হ্যাঁ। এখান থেকে আমরা বস্তুর ভর পরিমাপ করতে পারি। চলো এটা দেখি, এখানে 4টে ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ। তো এই ইকুয়েশন গুলো অলরেডি হচ্ছে তোমরা নতুন ইকুয়েশন তো এখানে সেরকম নাই, এগুলো সব গতির অধ্যায় পড়ে আসছো। তাহলে কোনটা সঠিক চলো দেখি। আচ্ছা, এই ইকুয়েশনটা যদি দেখি, এটাকে আরেকটু সাজায় লেখা যায় যে এখান থেকে আমরা যদি টিটা কমন নিই তাহলে, আর দুইটা যদি ওইদিকে নিয়ে যে ভাগ করি তাহলে u প্লাস v/2 ইন্টু টি, এটা এইভাবে লেখা যায় এই ইকুয়েশনটা। এটা হবে না, এটা হবে না, কারণ তুমি যদি দেখো যে আমাদের অভিকর্ষ ত্বরণের ফর্মুলা ছিল কি স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, তাই না? তাহলে ক্যাপিটাল জি সমান কি হবে, ক্যাপিটাল জি হবে স্মল জি আর স্কোয়ার বাই এম। তো এটা আছে কি দেখো, তাহলে ওটা কি হবে, হবে না, তবে এটা তো আমার হবেই না। আচ্ছা এটা দেখি, আচ্ছা এটা কিসের সূত্র দেখো তো, আমাদের একটা সূত্র আছে না এস ইকুয়াল টু ভিটি, হ্যাঁ। তো এই ভিটা যদি ধরি আমি গড় বেগ, এই ভিটা যদি দেখি গড় বেগ, গড় বেগ কি, গড় বেগ হচ্ছে আদিবেগ প্লাস এস বেগ বাই কি 2, তাহলে এটা গড় বেগের যে ফর্মুলা দিয়ে অতিক্রান্ত দূরত্ব সেইটা, তাহলে এই ফর্মুলাটা আমার রাইট আছে। আর বাকি ফর্মুলাগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই ফর্মুলাগুলো কি সঠিক নাই, হ্যাঁ। এইখানে তো টি আছে নিচে, তাই এটা কোনো ফর্মুলা হইলো, এটা তো টি তো নিচে আছে, টি তো গুণ অবস্থায় নাই, তাহলে আমাদের সঠিক উত্তর এইটা। আচ্ছা, আচ্ছা নিচের কোন সম্পর্কটি সঠিক? আবারও সেম কোশ্চেন, ইকুয়েশনগুলো আগেরই দেখছো তোমরা, এখান থেকে কোনটা সঠিক? আচ্ছা আমরা এক দিক থেকে দেখি। আচ্ছা টি প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার, এটা এক্স বলতে এখানে প্রপোর্শনাল টু, হ্যাঁ সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে। তো এইটা ইকুয়েশন তো সঠিক না, হ্যাঁ এই রিলেশনটা তো সঠিক না, এটার সঠিক রিলেশনটা হলো এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাই না? তাহলে এটা আমার হবে না, এটা যে সঠিক না এটা আমরা আর আগে দেখলাম এইটা। আচ্ছা এই ইকুয়েশনটা কি v ইকুয়াল টু জি প্লাস ইউটি, না v ইকুয়াল ইউ প্লাস জিটি, এইটা হলে ঠিক ছিল। তারপরে আমরা যদি দেখি এইটা, আচ্ছা এটাও তো ভুল, এটা a ইকুয়াল কি v মাইনাস ইউ বাই টি হয়, তাই না? এখানে প্লাস দেওয়া আছে, তাহলে এটা কোনোটাই সঠিক না, কোশ্চেনটা ফলস, অথবা এখানে হয়তো টাইপে ভুল করছে যে এখানে হয়তো মাইনাস হয়তো বা এরকম কিছু একটা হতে পারে, বাট এটা একটা কি প্রবলেমেটিক কোশ্চেন, ঠিক আছে? এরকম যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা সেটা অ্যাভয়েড করবে, স্কিপ করে যাবে, এটা তোমরা অটোমার্কস পেয়ে যাবে। আচ্ছা কোন অক্ষাংশে সমুদ্র তলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়? এটা 45 ডিগ্রি। অক্ষাংশ মানে কি? আচ্ছা পৃথিবীটা ধরলাম এইরকম, হ্যাঁ, তো পৃথিবীটা এইরকম, এইটা ধরলাম এই দুই প্রান্তটা হচ্ছে দুইটা পোল, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল, আর মাঝের যে অংশটা থাকে এটাকে বলে বিষুব অঞ্চল, ঠিক আছে? মাঝের যে অঞ্চলটা থাকে বিষুব অঞ্চল। তো দেখো এই বিষুব অঞ্চলে জি এর মান একরকম, আর এই নর্থ পোলে আর সাউথ পোলে এই অঞ্চলগুলোতে জি এর মান
বেশি থাকে, বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি থাকে। তো আমাদের আদর্শ মান ধরার জন্য ধরতে হয় 45 ডিগ্রি অক্ষাংশে। 45 ডিগ্রি অক্ষাংশ বলতে এইরকম একটা এলাকা, ঠিক আছে, এটা 45 ডিগ্রি এইটার উপরে। তো এটা আমাদের আদর্শ জি এর ভ্যালু ধরা হয়। তারপরে কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে? মেরু অঞ্চলে। হ্যাঁ, মেরু অঞ্চলে কেন হবে? কারণ মেরু অঞ্চলে যে পৃথিবীর যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটার মান হচ্ছে, হ্যাঁ, মেরু অঞ্চলে ব্যাসার্ধের মানটা কম থাকে। হ্যাঁ, বিষুব অঞ্চলে এখানে ব্যাসার্ধ যদি আর ধরলাম, এটা আর, এই আর এর মান তোমরা জানো, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻⁶ মিটার। হ্যাঁ, আর এইখানে আর এর মানটা একটু বেশি হয়, এই জায়গায় ব্যাসার্ধটা হয় R+22 কিলোমিটার। হ্যাঁ, R+22 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এটার সাথে 22 কিলোমিটার যোগ করবা। আচ্ছা, একটু আমি মনে হয় ভুল করছি, দেখো এখানে যদি ব্যাসার্ধের মানটা বেশি হয় তাহলে তো জি এর মান এখানে কম হওয়ার কথা, বাট এটা না, আসলে আমি একটু উল্টাপাল্টা করছি। উল্টাপাল্টাটা হচ্ছে এইটা যে বিষুব অঞ্চলে ব্যাসার্ধের মানটা বেশি, সরি, হ্যাঁ, এইটা হয় আর, ঠিক আছে, আর এইটা হয় R+22 কিলোমিটার। হ্যাঁ, তাহলে বিষুব অঞ্চলে কি ব্যাসার্ধের মান বেশি, জি এর মান কম। মেরু অঞ্চলে ব্যাসার্ধের মান কম, জি এর মানটা বেশি। আর সমুদ্র সমতল, এটা তো আদর্শ জি এর ভ্যালু যেটা, এটা 9.8 হয়, ঠিক আছে। আর ভূকেন্দ্রে মানে একদম পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয়? তোমরা জি এর যদি এই ফর্মুলাটা দেখো, এখানে আর কি হয়ে যায়, জিরো হয়ে যায় না? আরটা কি পৃথিবীর কেন্দ্রে আর এর মান কত? জিরো। আর তো পৃথিবীর ব্যাসার্ধ, আমি যখন কেন্দ্রে চলে গেছি আরটা কত? জিরো। জিএম/জিরো, জিএম/জিরো মানে হচ্ছে ইনফিনিটি। আমরা কোনো কিছুকে কি শূন্য দ্বারা ভাগ করতে পারি? পারি না, তো এটা ইনফিনিটি চলে আসে। আচ্ছা, বিষুব অঞ্চলে তো আমরা দেখলাম যে বিষুব অঞ্চলে আর এর মানটা বেশি থাকে, তাই কম হয়। ওকে, তাহলে মেরু অঞ্চল। আচ্ছা, দুটি বস্তুর মধ্যে ক্রিয়া বল এফ অন, পরের কোশ্চেন আমরা দেখছি, দুটি বস্তুর মধ্যে ক্রিয়া বল এফ অন, প্রতিক্রিয়া বল এফ অন হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুইটাই এফ অন দেওয়া আছে। আমরা নিউটনের থার্ড ল থেকে জানি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি পরস্পর সমান ও বিপরীতমুখী। দুইটাই সমান হবে বাট বিপরীতমুখী। এটা ধরলাম ভূপৃষ্ঠ, আমরা ভূপৃষ্ঠে কি একটা বস্তু এমজি ওজন ক্রিয়া করে, আবার ভূপৃষ্ঠ বস্তুটার উপর কি একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, আর এটা কি এমজি, ঠিক আছে। তাহলে এফ ওয়ান আর এফ টু সমান, কিন্তু এটা বিপরীতমুখী। দেখো এই বিপরীতমুখী সাইনটা কিন্তু দেওয়া নাই। বল একটা ভেক্টর রাশি, তোমাকে এখানে দিকটা কনসিডার করতে হবে। এখানে কিন্তু জাস্ট মানটা সমান দেওয়া আছে, বাট দিকের বিষয়ে কিন্তু ক্লিয়ার কিছু করা নাই। এইখানে এটা আর এটা দুইটাই সেম জিনিস, তাহলে এটা যদি না হয় তাহলে এটাও হবে না। আচ্ছা, এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল জিরো, হ্যাঁ এইটা সঠিক, কারণ আমাদের কি এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ ওয়ান হবে না? আচ্ছা, এখানে এফ ওয়ান আর এফ টু নিয়ে চলে আসছে। আচ্ছা, আমি ধরে নিলাম যে এটা এফ টু। হ্যাঁ, তাহলে কি দুইটা যদি আমি এদিকে নিয়ে এসে যোগ করি, এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল কত? জিরো। তাহলে আমাদের এইটা সঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনগুলো দেখো, তোমরা আগে একটু দেখো তো এই স্লাইডে যে কোয়েশ্চেনগুলো আছে। আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেন, কোনো গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়ি না থেমে খানিকটা অগ্রসর হয়। একটা গাড়িতে একটা ব্রেক কষা হলো, কিছুটা দূরত্ব যাওয়ার পরে গাড়িটা থামে, তাই না? সাথে সাথে তো আর থামে না। তো এই যে গাড়িটা থামে, এটা কি করে? একটা ঘর্ষণ বল কাজ করে, কারণ তোমার গাড়ির স্পিড তো সামনের দিকে, তাই না? তার মানে তোমার বিপরীত দিকে একটা বল কাজ করা লাগবে, না হলে তো গাড়ি থামবে না। তো বিপরীত দিকে কি একটা মন্দন কাজ করে, ওইটার জন্য একটা বল কাজ করে। ওইটা বলটা থাকে কি, একটা থাকে ব্রেক জনিত বল আর একটা থাকে ঘর্ষণ বল। দুইটাকে আমরা একসাথে বলি বাধা জনিত বল। এই বাধাজনিত বলের কারণে গাড়িটা থামে। তো বলছে কোনো গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়ি না থেমে খানিকটা অগ্রসর হয়, এতে যে ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়। আচ্ছা দেখো, ব্রেক কষছো, ঠিক আছে, তোমার বাধাদানকারী বল কাজ করছে, সাথে ঘর্ষণ বলটা কাজ করছে, কিন্তু গাড়িটা তখনও গতিশীল, গাড়িটা কিন্তু থামে নাই, ঠিক আছে। এই যে বলেছে খানিকটা অগ্রসর হয়। তাহলে যখন আমরা জানি ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণ, যখন স্টেবল থাকে তার উপর যে ঘর্ষণটা কাজ করে যতক্ষণ না সে গতিশীল হয়, আর যখন সে গতিশীল হয়ে যায় তখনও তো একটা ঘর্ষণ কাজ করে, ওটা কি গতিশীল ঘর্ষণ। তাহলে এইখানে খানিকটা অগ্রসর হয় মানে গাড়িটা গতিশীল ছিল, তখন যে ঘর্ষণটা কাজ করেছে ওটা কি একটা গতি ঘর্ষণ। তাহলে এখানে অপশনগুলো দেখি, স্থিতি ঘর্ষণ না, এটা তো হবেই না। আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, এগুলো আলাদা জিনিস, এটা তোমরা জানো। তাহলে এই যে পিছলানো ঘর্ষণ, এটাই গতিশীল ঘর্ষণ, মানে পিছলাচ্ছে বা গতিশীল অবস্থা আছে তখন যে ঘর্ষণটা কাজ করছে। ওকে, পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে তলের ঘর্ষণকে কি করে বাড়ানো যেতে পারে। আচ্ছা, তো একটা ঘর্ষণ ডিপেন্ড করে বেশ কয়েকটা জিনিসের উপর, ঠিক আছে। পৃষ্ঠের তলের উপর, যে পৃষ্ঠের উপর দিয়ে একটা বস্তুকে তুমি নিয়ে যাবা ওই পৃষ্ঠের তলের উপর ডিপেন্ড করে। আবার যে বস্তুটাকে তুমি নিয়ে যাচ্ছ
বস্তু আর পৃষ্ঠের দুইটা মাঝেই তো ঘর্ষণ বল কাজ করে, তো বস্তুর পৃষ্ঠের উপরও ডিপেন্ড করে। এখন এই বস্তু আর এই যে পৃষ্ঠ, হ্যাঁ, এই পৃষ্ঠের বস্তু বা তল, যে তলের উপর তোমার বস্তুটা গতিশীল করবা বা স্থির আছে, তো ওই তল, এই তল আর বস্তু দুইটার কি পৃষ্ঠের উপর ডিপেন্ড করে। পৃষ্ঠটা যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণ বল কম হয়, যদি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বল বেশি হয়। এছাড়া ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। হ্যাঁ, তো এখানে দেখো চাপের উপরেও ডিপেন্ড করে। তো দেখো তলের ঘর্ষণকে কি করে বাড়ানো যাইতে পারে, ঘর্ষণকে তুমি বাড়াবা কিভাবে, দেখো মসৃণ করে ঘর্ষণ বল কমে যাবে। লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট বলতে কি, এই কাইন্ড অফ তেলের মতোই একটা পদার্থ। হ্যাঁ, এই লুব্রিকেন্টটা হলো যে ওই যে অয়েল, ইঞ্জিন অয়েলে যেটা ইউজ করা হয়, তাহলে অমসৃণ করে লুব্রিকেন্ট ইউজ করে কিন্তু এই যে ইঞ্জিনের ঘর্ষণ কমে। দেখবা যে গাড়িতে ইউজ করে, কারে ইউজ করে, বাইকে ইউজ করে, এই যে এই মোবিল ইউজ করে বা এই যে লুব্রিকেন্ট ইউজ করে, এগুলো করে ওই যে ইঞ্জিনের ঘর্ষণটা কিন্তু কমানো হয়। আর কোন বস্তুতে প্রযুক্ত সাম্য বল সমূহের লব্ধি শূন্য হলে, প্রযুক্ত সাম্য বল সমূহ, সাম্য বল মানে কি সমান বল, দেখো সমান বল সমূহের লব্ধি শূন্য হবে, এটাই স্বাভাবিক যদি ক্রিয়া করে একটা আরেকটার বিপরীতে। এইদিকে এফ অন কাজ করছে, এইদিকে এফ অন, আর এই দিক থেকে এফ টু কাজ করছে, দুইটা সাম্য বল মানে এফ অন আর এফ টু দুইটা সমান, ঠিক আছে। তাহলে সাম্য বল যদি ক্রিয়া করে তাহলে লব্ধিটা হবে শূন্য, আলটিমেটলি এফ হবে শূন্য। এই এফটা হচ্ছে নেট ফোর্স, ঠিক আছে, এটা কত হবে, শূন্য হবে, বা রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল। তো বলছে বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয়, দেখো এই অবস্থায় বস্তুটা কি স্টেবল থাকবে, সাম্য অবস্থায় থাকবে, তাহলে গতির তো কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে এটা আমাদের ভুল, বস্তুতে কোনো ত্বরণ থাকে না। হ্যাঁ, ত্বরণ থাকে না, বস্তুটা গতিশীলই তো না, তাহলে ত্বরণ থাকবে কেমনে। বলগুলো সাম্য অবস্থা সৃষ্টি করে, হ্যাঁ, এফ ওয়ান আর এফ টু দুইটা সমান, দুইটা সমান বল, একটা আরেকটা বিপরীতে ক্রিয়া করছে, একটা সাম্য অবস্থা সৃষ্টি করছে, ওই কারণে বস্তুটা কি কোনো মানে গতিশীল হচ্ছে না। তাহলে আমাদের এই শেষের দুইটা সঠিক, গ নাম্বারটা। আচ্ছা, সম আয়তনে নিচের কোনটির জড়তা বেশি, সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি। দেখো জড়তা, আমরা শুরুতেই আমাদের একটা এমসিকিউ ছিল যে জড়তার সাথে কিসের সম্পর্ক আছে, জড়তার সাথে আছে ভরের সম্পর্ক, তাই না, ভর যত বেশি জড়তা তত বেশি। তাহলে এইখানে দেখো যে আমাদের এখানে আলটিমেটলি চাইছে যে কার জড়তা বেশি, তাহলে যার ভর বেশি তার জড়তা বেশি। এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এদের প্রত্যেকটা জিনিসের আয়তন সমান। তাহলে আমরা যদি একটা রিলেশনের দিকে তাকাই যে রো ইকুয়াল কি হয় বলো তো, রো ইকুয়াল কি এম বাই ভি, রো ইকুয়াল এম বাই ভি। আচ্ছা, আয়তনটা কি, আয়তনটা হচ্ছে কনস্ট্যান্ট। আমরা জানি না একটা কনস্ট্যান্টকে উঠাই দিলে আমরা এখানে কি একটা প্রপোর্শনাল ইউজ করতে পারবো, সমানুপাতিক সম্পর্ক ইউজ করতে পারবো। তাহলে যার ঘনত্ব বেশি তার ভর বেশি, আর যার ভর বেশি তার জড়তা বেশি। এখন বলো এই চারটা জিনিস আছে এইখানে, এই চারটা জিনিসের ভিতরে কার ঘনত্বটা বেশি, লোহা, সোনা, বরফ, কর। বরফ, এটার তো ঘনত্ব পানির চাইতেও কম, এটা তোমরা জানো, বরফের ঘনত্ব পানির চাইতেও কম, তাহলে এটা তো হবে না। লোহা আর সোনার ভিতরে, লোহা আর সোনার ভিতরে সোনার ঘনত্বটা বেশি, ঠিক আছে। আর কর্ক মানে হচ্ছে কি, কর্ক হচ্ছে যে একটু বায়বীয় টাইপ পদার্থ, এটা যেমন নিশাদল টাইপের, হ্যাঁ, তাহলে এটা হবে সোনা, ঠিক আছে। লোহার আপেক্ষিক ঘনত্ব 7.6 মেবি, 7 পয়েন্ট সামথিং, আর এটা 13 পয়েন্ট সামথিং, হ্যাঁ, আমার এক্সাক্ট মনে নাই, 13 পয়েন্ট সামথিং। আচ্ছা, তারপরে পেজে দেখো এখানে তিনটা এমসিকিউ আছে, দেখো প্রথম এমসিকিউটা, ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা নিচের কোনটি উদাহরণ। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটা কিসের উদাহরণ হইতে পারে, নিউটনের তিনটা সূত্র আর ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, আমার এখানে বেগের কোনো কন্ডিশনই নাই, বেগ আসছেই না, বেগের বিষয় আসছেই না, তাহলে ভরবেগও আসছেই না, বাদ। নিউটনের তিনটা সূত্র আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। আচ্ছা, নিউটনের ফার্স্ট লটা কি, নিউটনের ফার্স্ট ল হচ্ছে জড়তার সূত্র, আমি দাঁড়ায় থাকলে দাঁড়াইয়ে থাকবো, আমি গতিশীল থাকলে গতিশীল থাকবো, এটার সাথে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকার কোনো সম্পর্ক নাই। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বলের যে আদর্শ, যে আমরা ইকুয়েশনটা পাই এফ ইকুয়াল টু এম, এটা দ্বিতীয় সূত্র থেকে পাই, তাই না, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন যেদিকে, বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনটা সেদিকেই ঘটে। দিকের বিষয়টা আসছে কেন, এটা তোমরা জানো যে বল একটা ভেক্টর রাশি। তো দেখো এটা তো আসছেই না, তাই না, এখানে ভর বেগের পরিবর্তন হইতে হবে, তাহলে ভর বেগের পরিবর্তন মানে বেগের পরিবর্তন, এরকম একটা কন্ডিশন চলে আসছে। তো এটা আমার তো দাঁড়িয়ে থাকার সাথে সম্পর্ক না, আমার দাঁড়িয়ে থাকার সাথে সম্পর্ক আছে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল বলে কি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি মাটির উপর দাঁড়ায় আছি, মানে আমি মাটিতে আমার ওজনের সমান একটা বল প্রয়োগ করছি, মাটি কি করে, ওই আমার ওজনের সমান বলটা আমার উপর প্রতিক্রিয়া হিসাবে সে প্রয়োগ করে আমার উপর,
কি পরস্পর দিকটা বিপরীত না, আমি এই দিকে কাজ করছি, মাটি আমার বিপরীত দিকে কাজ করছে, তাহলে এই থার্ড লটা কাজ করে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো তোমরা, পরের কোশ্চেনটা তোমরা পারবা, তোমাদের পারা উচিত। আমরা শুরুতেই এরকম একটা কোশ্চেন অলরেডি সলভ করেছি ভরবেগ সংরক্ষণ সূত্র দিয়ে, হ্যাঁ, যে 5 কেজি ভরের একটা বন্দুক, 5 কেজি ভরের একটা বন্দুক, এটা বন্দুকের ভর, এটা ধরলাম ক্যাপিটাল এম। আচ্ছা বন্দুক থেকে 1000 মিটার পার সেকেন্ড বেগে গুলি, এটা তো গুলির বেগ, তাহলে এটাই স্মল ভি। আচ্ছা 10 গ্রাম ভরের একটা গুলি, 10 গ্রাম ভরের একটা গুলি, মানে এটা গুলির ভর স্মল এ। আমাকে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, আমরা ফর্মুলাটা জানি, বন্দুকের ভরবেগ ইকুয়াল হচ্ছে গুলির ভরবেগ। আমাকে বন্দুকের পশ্চাৎ বেগ চাইছে, মানে এই ভিটা চাইছে, তাহলে ভি হবে কি এম ভি বাই ক্যাপিটাল এন। আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, এখানে স্মল এম এর মানটা কত 10 গ্রাম, এটাকে আমি কেজিতে নিয়ে নিলাম 10 × 10⁻³ ওকে। আর এই বেগ দেওয়া আছে কত 1000, আর বন্দুকের ভরটা দেওয়া আছে কত 5 কেজি, 5 কেজি, তাহলে এই 1000 আর এই 1000 কাটা। আচ্ছা এই 1000 বলতে 10⁻³ আর এই যে 1000 মানে কি, 1000 মানে 10⁻³ এই দুইটা কাটা চলে গেল, উপরের 10 নিচে 5, তাহলে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন দেখো বন্দুকের পশ্চাৎ বেগ 2, একটা আছে 2 আর একটা আছে -2, কোনটা হবে বলো তো, কোনটা হবে, কোনটা হবে? আচ্ছা দেখো এইখানে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটায় লেখা আছে কি পশ্চাৎ বেগ। আচ্ছা পশ্চাৎ বেগ মানে দিকটা কি আগেই আমার উল্লেখ করে দিয়েছে, এটা পিছনের দিকে, গুলিটা সামনের দিকে ধরলে বন্দুকের বেগটা পিছন দিকে ধরেছে, বিপরীত দিকে, তাই না? তো আমার যখন দিকটা এখানে নির্দিষ্ট করেই দিয়েছে, তখন আমার কিন্তু 2 মিটার, এটা হবে উত্তর। আমার যদি বলতো বন্দুকের বেগ কত, তখন আমি দিতাম এটা, কারণ এই মাইনাসটা নির্দেশ করে, এই যে এই মাইনাসটা আছে না, এই মাইনাসটা নির্দেশ করে দিক, বিপরীত দিক, বিপরীত দিক। তাহলে আমার তো এখানে বলেই দিয়েছে আগে, বাংলাতেই বলে দিয়েছে এটা পশ্চাৎ বেগ, তাই না? তাহলে আমার আলাদা করে আর মাইনাস দেওয়ার দরকার নেই, আমার উত্তর হবে এইটা। আচ্ছা তারপরে বলেছে উক্ত ঘটনায় গুলির বলের ঘাত কত। বলের ঘাত কি বলতো, বলের ঘাত হচ্ছে বল ইনটু কি বলের ক্রিয়াকাল, ওই বলটা কতক্ষণ ধরে ক্রিয়া করছে। তো বলের ঘাত এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, এটাও একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে কি বল এফ ইনটু টি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। আচ্ছা আমরা বল সমান আমরা কি জানি, এফ ইকুয়াল টু কি এম এ, তাই না? আচ্ছা এ কে কি লেখা যায়, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়। তাহলে আমরা এফ এর মানটা যদি এখানে বসাই, যে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, আর এইখানে থাকলো একটা টি, 2টি কেটে যাবে, 2টি কেটে গেলে এম ভি, আচ্ছা এমটা কমন নিলাম, ভি মাইনাস ইউ, তাহলে এটা হচ্ছে কি বলের ঘাত। তাহলে আমি এখন যদি মানগুলা বসাই দিই, তাহলে আমার যে বলের ঘাত হবে এম দেওয়া আছে কত, আচ্ছা গুলির বলের ঘাত, তাহলে গুলির ভরটা নিতে হবে, তাহলে 10⁻³ আচ্ছা, আর বলের ঘাত, আচ্ছা দেখো গুলির শেষ বেগ মাইনাস আদি বেগ, আচ্ছা গুলির আদি বেগ তো কত 0, তাই না? বন্দুক তো প্রথমে 0 ছিল, বন্দুক তো স্থির অবস্থায়, তখন তো গুলিও স্থির। আর শেষ বেগটা কত হয়েছে, শেষ বেগটা হয়েছে 1000, শেষ বেগটা 1000, তাহলে এখানে জাস্ট 1000 নিলাম, তাহলে এটা কত হবে 10। আচ্ছা ভরটা আমি একটু ভুল করছি, দেখো ভর তো হচ্ছে 10 গ্রাম, তাহলে 10 × 10⁻³ এটা হবে ভর, ঠিক আছে? আর সাথে 1000 গুণ অবস্থা আছে, তাহলে এটা আর এটা চলে গেল, আর এই যে এইটা থাকলো 10 নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড কেন, এই যে তুমি এখানে যদি দেখো নিউটন সেকেন্ড, তাহলে 10 নিউটন সেকেন্ড। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? দেখো বলের ঘাত বের করতে বলছে, বলের ঘাত কি বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তো দেখো আমরা বলের একটা ফর্মুলা জানি, এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা এ কে আমরা যদি ভাঙাই লিখি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, আমরা ওটা এখানে বসে দিলাম, টি আর টি আউট হয়ে গেল। তারপর দেখো এম ইকুয়াল টু কি এম ইন্টু ভি মাইনাস ইউ, ভিটা হচ্ছে গুলির শেষ বেগ, ইউটা হচ্ছে গুলির আদি বেগ। প্রথমে তো স্থির অবস্থায় ছিল, তাহলে গুলির আদি বেগ কত 0, ভিটা আমরা বসাই দিলাম, ঠিক আছে? দেন আমরা হিসাব করে দেখলাম 10 নিউটন সেকেন্ড আসছে। আচ্ছা আমরা লাস্ট পেজে চলে আসছি,
আমরা লাস্ট পেজে চলে আসছি। এখানে কয়েকটা এমসিকিউ আছে, আমরা এটি সলভ করব। তারপর তোমরা যদি এখন পর্যন্ত ক্লাসটা করে থাকো, এটুকুও করবা। এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা সবগুলো টাইপ এখানে কভার করে ফেলেছি। তো 18 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি, যে নিউটনের গতির তৃতীয় সূত্রে প্রয়োগ হয় যখন আমরা হাঁটাচলা করি। হ্যাঁ, আমরা হাঁটার সময় নিউটনের থার্ড লটা ইউজ করি। আমরা মাটির নিচে একটা বল প্রয়োগ করি, মাটি এটাকে আবার প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে, ওই প্রতিক্রিয়া বল নিয়ে আমরা আগায় যাই। আচ্ছা, রাস্তায় গাড়ি চলে। হ্যাঁ, রাস্তায় গাড়ি চলার সময় এটা ইউজ হয়। আমরা হাঁটার সময় যেমনি ইউজ করি, রাস্তার গাড়ি চলার ক্ষেত্রেও এটা ইউজ করে। তারপরে বলছে দেয়ালে ধাক্কা লেগে পিছিয়ে আসি। হ্যাঁ, দেয়ালে ধাক্কা, তুমি যখন দেয়ালে কোনো জায়গায় একটা ধাক্কা দাও, ধাক্কা দেওয়া মানে কি? ধাক্কা মানেই তো বল, তাই না? তো ধাক্কা যখন দাও, ওইটা আবার কি, দেয়াল তোমার দিকে আবার একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, ওই জন্য তুমি পিছিয়ে আসো। তাহলে এখানে তিনটাই সঠিক হবে। তারপরে দেখো 200 গ্রাম ভরের একটি বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? খুবই সহজ। এফ ইকুয়াল টু কি? এম এ। তাহলে আমার চাইছে কি? ত্বরণ। এ ইকুয়াল টু কি হবে? এফ বাই এম। এগুলো কি ডাল ভাত এমসিকিউ, এগুলা ডাল ভাত এমসিকিউ। এফ কত? 3 নিউটন। এম কত? 200 গ্রাম। 200 গ্রাম মানে 200 গ্রাম মানে কত হয়? 200 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এইখানে যদি তোমরা একটু হিসাব নিকাশ করে ফেলো, তাহলে এটা হবে উপরে থাকবে 3 আর নিচে হবে কত? নিচে হবে 0.2। নিচে হবে 0.2, বাট এটাকে 3/2 ইন্টু 10 টু দি পাওয়ার -1 এমনি লেখা যায়। তাহলে 3/2 মানে কত? 1.5। তাহলে 1.5, এটা হবে 15, কারণ এই যে নিচে এখানে পয়েন্ট আছে, তো জন্য এটা হবে 15। এটা হবে 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো বন্দুক থেকে গুলি ছুড়লে। আচ্ছা, সেম এগুলো আমরা অনেকবার বললাম। গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়। দেখো তো, গুলি তো যায় সামনের দিকে, বন্দুক যায় পিছনের দিকে, তাহলে সমমুখী কেমনে হয়? বিপরীতমুখী হয়। তাহলে আমার তো এইটাই ভুল। তাহলে দেখো, এইটা কন্ডিশন তুমি ভুল প্রমাণ গেছো, মানে বাকি দুইটা হবে, এটা তুমি বুঝে গেছো। তারপর আমরা যদি একটু চেক করে দেখি, গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়। হ্যাঁ, এইটা ঠিক আছে। মানটা ভরবেগের সমান হয়, বাট দিকটা হয় না। আচ্ছা, বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়। হ্যাঁ, এটা অবশ্যই, গুলি অনেক বেগে যায়, সেই তুলনায় বন্দুকের পশ্চাৎ বেগ অনেক কম হয়। তাহলে এটা গ নাম্বার। তো এখানে আমরা 20টা এমসিকিউ সলভ করলাম। হ্যাঁ, এখানে সব টাইপেরই এমসিকিউ ছিল। তোমাদের এই অধ্যায়টা আমরা কভার করে ফেলেছি। তো এই ক্লাসটা করে থাকলে তোমার এই অধ্যায় থেকে যদি 2, 3টা, 4টা যাই এমসিকিউ আসুক, তুমি ইনশাল্লাহ পারবে। আর তোমরা আরো বেশি বাকি বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।